এই মুহূর্তে যারা বিপিএল খেলছেন না এবং যারা ঢাকা ফার্স্ট ডিভিশনটাও খেলছেন না, সেই প্লেয়ারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা টি-20 টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে জানুয়ারির একদম প্রথম সপ্তাহ থেকে। যে টুর্নামেন্টের নাম বিসিবি দিয়েছে সোনার বাংলা পাথওয়ে। 6 থেকে 8টা দল থাকবে। ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের পারিশ্রমিকও দেবে। খেলাগুলো অনুষ্ঠিত হবে রাজশাহী এবং বগুড়ার ভেন্যুতে। এইটুকু তথ্য ক্রিকেট বোর্ড থেকে আমাদের দেয়া হয়েছে। বাট মেইন শঙ্কার জায়গাটা বা টেনশনের জায়গাটা হলো 6টা থেকে 8টা দল খেলবে। আমি ধরে নিচ্ছি 8টা দল খেলবে। প্রত্যেকটা দলের স্কোয়াডে যদি 15 জন করে প্লেয়ার থাকে, 8টা দলে 120 জন প্লেয়ার হয়। এখন বিপিএল এ দল পাননি এমন প্লেয়ারদের লিস্টটা যদি আমি দেখি বা বের করি, দেখা যাবে 84 থেকে 85 জন প্লেয়ার বিপিএল এ দল পাননি। বিপিএল এর ওই নিলামের তালিকাটা যে করা হয়েছিল, ওই তালিকার বাইরেও কিছু নাম আছে যে নামগুলো তালিকাতে থাকা উচিত ছিল, কিন্তু ওই নামগুলো তালিকাতে সিলেক্টররা রাখেননি। লেটস সে ইকবাল হোসেন খুব ভালো একজন পারফর্মার। অনেকেই মানে বিভিন্ন সময় কথা বলছেন যে এই প্লেয়ারটাকে তো আসলে বিপিএলেও থাকা উচিত, বিপিএলে নেওয়া উচিত, অথচ ওই প্লেয়ারটার নাম নিলামেও ছিল না। সো এরকম বেশ অনেকগুলো নাম আছে যে নামগুলো পারফর্মার এবং তাদের নিলামে নামটা থাকা উচিত ছিল। সো এনসিএল টি-20তে কিছু নাম আছে, এনসিএল 4ডেতে কিছু প্লেয়ার এমনও আছে যারা গতবার ফার্স্ট ডিভিশনে খুব ভালো খেলেছেন, যারা 4ডের পাশাপাশি প্রিমিয়ার লিগটা ভালো খেলেছেন। সো এই যে এনসিএল টি-20, এনসিএল 4ডে এবং প্রিমিয়ার লিগ মিলে আরও কিছু নাম থাকে যে নামগুলো আসলে এই টুর্নামেন্টে জায়গা পাওয়া উচিত। এখন আবার ঢাকা ফার্স্ট ডিভিশনে যে 8টা টিম খেলছে না, সেই 8টা টিমে কোন প্লেয়াররা চুক্তিবদ্ধ হয়েছিলেন এটাও আমি জানি না। যেহেতু জানি না, সো ফার্স্ট ডিভিশন নিয়ে আমার কথা বলাটা এই মুহূর্তে মানায় না। বাট আমি ধরে নিচ্ছি সেখানেও 8টা দলের যদি প্রত্যেকটা টিমই গোছানো থাকে, আগে থেকে গোছানো তো থাকে, অনেক আগে থেকে টিম গোছানো শুরু হয়ে যায়। সো 8টা টিমে ওখানেও 120 জন প্লেয়ার আছে। তো অলমোস্ট দেখা যায় যে সব মিলে প্রায় 200-250 জনের বেশি প্লেয়ার। তো এখান থেকে 120 জনকে পিক করা তো এমনিতেই ডিফিকাল্ট। কারণ আপনি এমন একটা টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছেন যেখানে খেলবে ওই প্লেয়াররা, যে প্লেয়াররা এই মুহূর্তে কোনো জায়গায় খেলছেন না। তো স্বাভাবিকভাবেই 8টা দলে 120 জন প্লেয়ার জায়গা পাবে এবং ওই 120 জন প্লেয়ার কারা হবে এটা নিয়ে তো একটা দোটানা আছে, একটা সংশয় আছে। সেই সংশয়টা বোধহয় কোয়াবেরও আছে। সো কোয়াব, কোয়াবের প্রেসিডেন্ট অসন্তুষ্টি প্রকাশ করেছেন এই বিসিবির এই উদ্যোগটা নিয়ে, এবং তিনি প্রথম আলোকে দেয়া ইন্টারভিউয়ে বলেছেন মাছ ঢাকতে অনেকটা শাক নিয়ে আসার মতো ব্যাপার। সো এটা হলো মোহাম্মদ মিঠুনের কথা, এবং আগামীকালকে একটা মানববন্ধনেরও ডাক দেওয়া হয়েছে। যদি বঞ্চিত ক্রিকেটারদের নিয়ে সঠিক পরিকল্পনা বা সঠিক পদক্ষেপ না নেওয়া হয়, ভবিষ্যতে আরো অনেক বড় কিছুও দেখা যেতে পারে। সো বেসিক্যালি এই টুর্নামেন্টটা শেষ অবধি হবে কি হবে না তা নিয়ে এখন কিছুটা সংশয় তো আছেই। কিভাবে হবে, অনেক সিদ্ধান্তও পরিবর্তন আসতে পারে। বাট আমি ইতিবাচক চিন্তা করতে পছন্দ করি। সো আমি ইতিবাচক চিন্তাই করতে চাই। আমি ধরে নিচ্ছি এই টুর্নামেন্টটা হবে। 8টা দল নিয়েই হয়তো এই টুর্নামেন্টটা হবে। সো যেহেতু অনেকগুলো নাম আছে, আমি পার্সোনালি এই টুর্নামেন্টে ওইসব প্লেয়ারদের দেখতে চাই যারা রেগুলার ম্যাচ খেলেন না। যেমন বিপিএল এ যারা দল পাননি এমন অনেক প্লেয়ার আছেন যারা এইচপি ক্যাম্প করেন, যারা বিভিন্ন টুর্নামেন্ট খেলেন, প্রিমিয়ার লিগ থেকে শুরু করে সবখানেই খেলেন। হয়তো বিপিএল এ তিনি দলটা পাননি, কিন্তু রেগুলার হয়তো খেলেন। এই টুর্নামেন্টটা তো বিশেষ করে ফার্স্ট ডিভিশনে যারা বাদ গেছেন, এই মুহূর্তে খেলছেন না, এবং যেই প্লেয়াররা টপ লেভেলে থাকার পরও নিয়মিত ম্যাচ পান না, সাইড বেঞ্চে বসে থাকেন, সেই প্লেয়ারদেরই বোধহয় এই টুর্নামেন্টে জায়গা পাওয়াটা বেশি উচিত, এটা আমার কাছে মনে হয়। সো দিন শেষে সবকিছু সিলেক্টরদের ব্যাপার। আমি পার্সোনালি এখানে ডিসকাশন করতে দাঁড়িয়েছি এই জন্য যে কিছু নাম আছে ওই তালিকার বাইরেও, নিলামের তালিকার বাইরেও, যে নামগুলো আসলে এখানে থাকা উচিত ছিল তালিকাতে, এবং এই নামগুলোর এই টুর্নামেন্টে জায়গা পাওয়াটা উচিত। সো স্বাভাবিকভাবেই আমার চোখে যে নামগুলো মনে হয় এই নামগুলোই ফাইনাল নাম, ওরকম না। আরো অনেক পারফর্মার থাকতে পারে। আমি হয়তো সব পারফর্মারের গল্প জানিও না। যখন নাম বলতে যাব অনেক নাম বাদও পড়ে যায়। বাট হ্যাঁ, আমি চেষ্টা করেছি যে একদম সত্যিকার অর্থে যারা পারফর্মার, যারা এই মুহূর্তে ডিজার্ভ করে এই টি-20 টুর্নামেন্টটা, তাদের নামটাই সামনে নিয়ে আসার। সো আমি এনসিএল টি-20 থেকে শুরু করতে চাই। এনসিএল টি-20তে অলমোস্ট 14 জন প্লেয়ার ছিলেন, যেই প্লেয়ারদের আসলে তালিকায় নামটা ছিল না। নরমালি হয় কি, বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটের তালিকা হচ্ছে, এনসিএল টি-20তে যারা আছে সবার নামটা দিয়ে দাও। মানে কে কে দল পাবে না পাবে এটা পরের ব্যাপার, সবার নাম দিয়ে দেয়, এটা হলো সবচেয়ে ইজি ব্যাপার। সো অনেকটা তেমনই করা হয়েছিল, বাট 14টা নাম আসলে বাদ পড়ে গেছে। এই 14টা নামের প্লেয়াররা কে কেমন পারফর্ম করেছে সেটা আসলে আমি একদম বলতে চাই না, দেখাতে চাই, এবং আপনারাও দেখেন, সিলেক্টররাও দেখে নিবে এই 14 জনের মধ্যে কাউকে রাখা যায় কিনা এই টি-20 টুর্নামেন্টটাতে, সেটা আলটিমেটলি সিলেক্টরদের কল। আমি জাস্ট ওই 14টা নাম বলতে চাই, যে 14টা নাম এনসিএল টি-20 থেকে এবার ছিল,
কিন্তু বিপিএল এর নিলামে এই 14টা নাম ছিল না। শুরুতেই বলতে চাই ইকবাল হোসেনের কথা। রংপুরের এই ছেলেটা কি লেভেলে পারফর্ম করেছে এটা অলমোস্ট সবারই জানা। মুবিন আহমেদ ঈশানের কথা বলতে চাই সিলেটের। গোলাম কিবরিয়া রাজশাহীর আন্ডার 19 ব্যাচের 2022 ব্যাচের সদস্য ছিলেন গোলাম কিবরিয়া। সো তিনি রাজশাহী বিভাগের হয়ে খেলেছেন, তার নামটা এখানে বাদ গেছে। মিজানুর রহমান সায়েম সিলেটের প্লেয়ার, সাইফুল ইসলাম মহিম বরিশালের প্লেয়ার, এই নামগুলো বাদ গেছে। শেখ অন্তর নামে একজন প্লেয়ার ছিলেন বরিশালে, তার নামটা বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটে ছিল না। মাজহারুল হক মাজেদ সিলেটেরই প্লেয়ার, সিলেটের উইকেট কিপার ব্যাটসম্যান, তার নামটা ছিল না। সিলেটের আরেকজন উইকেট কিপার ব্যাটসম্যান আছেন তৌহিদ হোসেন ফেরদৌস, তার নামটা বাদ গেছে। জিহাদুল হক জিহাদ নামে একজন লেগ স্পিনার আছেন, তার নামটা বাদ গেছে, তিনি বরিশালের। মইনুল ইসলাম তিনিও বরিশালের। রাফিউজ্জামান রাফি রংপুরের। রাইট নাও তিনি আন্ডার 19 টিমের একজন সদস্য এবং আমি জানি না রাফি শেষ অব্দি বিশ্বকাপ খেলতে যাবেন কিনা। যদি বিশ্বকাপ খেলতে না যান, টি-20 টুর্নামেন্টটা রাফির অবশ্যই খেলা উচিত, কারণ রাফি এনসিএল টি-20টা ভালো খেলেছেন, প্রিমিয়ার লিগটাতেও ভালো পারফর্ম করেছিলেন এবং তিনি যেহেতু এই মুহূর্তে আন্ডার 19 টিমের সদস্য অ্যান্ড বিশ্বকাপ টিমটা যেহেতু এখন অ্যানাউন্স করা হয়নি, সো বিশ্বকাপ টিমে না থাকলে রাফির অবশ্যই এই টুর্নামেন্টটা খেলা উচিত। রাইসুল ইসলাম নামে রংপুরের একজন প্লেয়ার ছিলেন, তিনি একটা ম্যাচ খেলেছিলেন। অভি আহমেদ নোবেল বরিশালের প্লেয়ার, সুজন হাওলাদার রাজশাহীর। সো এই 14টা নাম আসলে এনসিএল টি-20 থেকে পাওয়া যায়, যে নামগুলো বিপিএল এর নিলামের তালিকায় ছিল না। তো পারফরমেন্স সহ তো আমি আসলে দেখিয়েছি, স্ক্রিনে আপনারা দেখেছেন। সো কাকে রাখা যায়, কোন নামটাকে বিবেচনায় আনা যায়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিলেক্টরদের ব্যাপার, আপনারাও দেখে কিছুটা বুঝতে পারবেন। আমি এনসিএল টি-20 বাইরে একটু এনসিএল 4 যেতে চাই। ওখানে কিছু এমনও প্লেয়ার আছে যে প্লেয়াররা এনসিএল 4 পাশাপাশি হয়তো ফার্স্ট ডিভিশনে খুবই ভালো খেলেছে, অথবা যে প্লেয়াররা এনসিএল 4 পাশাপাশি প্রিমিয়ার লিগে ভালো খেলেছে, অথবা তার এনসিএল 4 যেভাবে খেলেছে দেখে মনে হয়েছে এই ছেলেটা খুবই দারুণ ব্যাটসম্যান বা দারুণ বলার বা দারুণ প্লেয়ার, যে ছেলেটা ভবিষ্যতে ভালো কিছু করতে পারে। সো আমি এরকম কয়েকটা নাম বলতে চাই যে নামগুলো আমি এনসিএল 4 দেখেছি, পেয়েছি। বরিশালের একটা ব্যাটসম্যান আছে হাফিজুর রহমানের কথা বলতে চাই। সিলেটের এগেনস্টে একটা ম্যাচে দারুণ ব্যাটিং করেছিলেন। ফার্স্ট ইনিংসে বোধহয় 50, সেকেন্ড ইনিংসে 50টা মিস হয়েছিল, বাট তার ব্যাটিং দেখে মনে হয়েছিল খুব ভালো ব্যাটসম্যান। প্রিমিয়ার লিগেও কিন্তু তিনি বেশ কয়েকটা ভালো ইনিংস খেলেছিলেন। সো হাফিজুর রহমান একটা অপশন হতে পারেন। আব্দুর রহিম পেস বলার, আমি নিজে আব্দুর রহিমের স্টোরিটা করেছিলাম, এবং আব্দুর রহিম যদি আন্ডার 19 টিমে না জায়গা পান, বিশ্বকাপ খেলতে না যান, তাহলে আব্দুর রহিমেরও এই টুর্নামেন্টটাতে জায়গা পাওয়া উচিত, এটা আমার কাছে মনে হয়। বাকি তো সিলেক্টরদের ব্যাপার, আমি জাস্ট নামগুলো বলছি যে নামগুলো আমার কাছে 4 ওই রকম পারফর্মার, যেরকম পারফর্মার হইলে তাকে বিবেচনা আনা যায়, তার গল্প আলাদা করে বলা যায়। ফয়সাল আহমেদ রায়হান খুলনার সাথে 77 রানের একটা ইনিংস খেলেছিলেন এবার এই ময়মনসিংহ বিভাগের হয়ে, সরি ঢাকা বিভাগের হয়ে। সো খুবই ভালো ব্যাটিংটা করেছেন তিনি, আর বোলিংটাও ভালো করছিলেন। দুইটা ইনিংসে বেশ বোধহয় দুইটা করে 4টা উইকেট পেয়েছেন, ম্যাচ সেরা হয়েছিলেন। ছেলেটার মধ্যে সামর্থ্য আছে খুব ভালো কিছু করার। সো এই নামটাকে আলাদা করে গুরুত্ব দেওয়া যেতে পারে। জিল্লুর রহমান বিজয়, খুব বেশি বয়স হয়নি, চট্টগ্রামের ছেলে, দারুণ ব্যাটিং করেছেন, একটা সেঞ্চুরিও করেছেন এবারের টুর্নামেন্টে। যারা ইনিংসটা দেখেছেন তারা দেখলেও বুঝতে পারবেন এই ছেলেটার ব্যাটিংয়ের কি ভালো সামর্থ্য আছে। খুলনার একটা প্লেয়ার আছে শাহপরান নাম, তিনি যে ইনিংসটা খেলেছিলেন যেটা আমি দেখেছিলাম সেটাতে তিনি সেঞ্চুরিটা মিস করেছিলেন, 90-র আশেপাশে একটা রান করেছিলেন। এতটুকু মনে আছে যে সেঞ্চুরিটা মিস করেছিলেন, এবং তার ব্যাটিংটা দেখে মনে হচ্ছিল এই ছেলেটা ভালো ব্যাটিং করে, মানে এই ছেলেটা টপ লেভেলের ক্রিকেটে সার্ভাইভ করার মতো অ্যাবিলিটি রাখে। নবীন ইসলাম, নবীন ভাইয়ের ব্যাপারটা অনেকটা এমন যে তাকে হোয়াইট বলে ক্রিকেটে ফার্স্ট ডিভিশনে অনেকদিন ভালো ব্যাটিং করতে দেখেছি, ভালো বোলিং করতে দেখেছি, দারুণ একজন অলরাউন্ডার। এবারের 4 টানা ভালো খেলেছেন এমন বলা যাবে না, তবে হ্যাঁ বগুড়াতে খুলনার এগেনস্টে বরিশালের এগেনস্টে তিনি একটা দারুণ ইনিংস খেলেছিলেন 42 রানের, এবং দেখে আমার কাছে মনে হচ্ছিল ওয়াও, ব্যাটিংটা করলে এমনই করা উচিত। আর যেহেতু তিনি পেস বোলিং অলরাউন্ডার, সো টুর্নামেন্টে ভারসাম্য মানে টুর্নামেন্টে ব্যালেন্সটা ঠিক রাখতে, মানে প্রতিদ্বন্দ্বিতাটা খুব ভালো মতো যাতে হয় এটা মেনটেন করতে পেস বোলিং অলরাউন্ডার হিসাবে তাকে বিবেচনায় রাখাই যায়, এবং তার নামটা মানে ভাবা উচিত। কারণ পেস বোলিং অলরাউন্ডার 8টা টিমে যদি অলমোস্ট একজন একজন করেও যদি খুঁজে পাওয়া যায় কোথাও না কোথাও থেকে, কারণ ফার্স্ট ডিভিশনে অনেক প্লেয়ার আছে, পুরো বাংলাদেশে কোথাও না কোথাও অনেক প্লেয়ার আছে, সো যদি খুঁজে পাওয়া যায় ভালো হয়। 8 টিমে 8টা পেস বোলিং অলরাউন্ডার যদি ব্যবস্থা করা যায়, কারণ পেস বোলিং অলরাউন্ডার, মিস্ট্রি স্পিনার, বিভিন্ন ধরনের লেগ স্পিনার বা চায়নাম্যান, এই টাইপ বলারদের আসলে খুব বেশি দরকার আমাদের। মিম মোসাদ্দেক,
রংপুরেরই ব্যাটসম্যান, ফার্স্ট ডিভিশনে অনেক রান করেছেন, দারুণ ব্যাটিং করেছেন। ওই একই ম্যাচে, যে ম্যাচের কথা বললাম নবীন ইসলামের, ওই একই ম্যাচে তিনিও খুব অসাধারণ ব্যাটিং করেছেন, দেখার মতো ব্যাটিং করেছেন, এবং তার মধ্যে ওই অ্যাবিলিটিটা আছে। তিনি এনসিএল টি-20তেও স্কোয়াডের সাথে ছিলেন, ম্যাচ খেলেননি, কিন্তু তিনি দারুণ ব্যাটসম্যান, এটা বলতেই হবে। আশরাফুল হাসান রিহাদ, তিনি আন্ডার 19 2022 ব্যাচের সাথে অনুশীলন করেছিলেন, ওই ব্যাচের সদস্য ছিলেন, ওই ব্যাচে মানে ওই ব্যাচেরই ছেলে, এবং এইবার তার ডেবু সিজন ছিল এনসিএল 4 ডেতে। দারুণ ব্যাটিং করেছেন, প্রত্যেকটা ম্যাচে হয়তো অনেক বড় রান করেননি, কিন্তু প্রত্যেকটা ম্যাচে এই আভাসটুকু তিনি দিতে পেরেছেন যে তার পক্ষে সম্ভব। তিনি অন অ্যান্ড অফ বেশ ভালো রান করেছেন, 30-40 রানের ইনিংস খেলেছেন, 250 মতো রান করেছেন বোধহয়, পাঁচটা ম্যাচে হওয়ার কথা। সো দারুণ ব্যাটসম্যান, এই ছেলেটাকে আলাদা করে গুরুত্ব দেওয়া যেতে পারে, দেওয়া উচিত। রহিম আহমেদ নামে একজন প্লেয়ার আছেন, যিনি রাজশাহী বিভাগের, এবং যিনি প্রিমিয়ার লিগও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে হয়তো খেলেছেন গতবার। প্রিমিয়ার লিগে অলরাউন্ড পারফর্ম করেছিলেন, অনেকগুলো রানও করেছেন এবং উইকেটও পেয়েছিলেন। 4 ডেতেও তিনি অলমোস্ট মানে 250+ রান করেছেন, 300-র কাছাকাছি হয়তো। সো দারুণ একজন প্লেয়ার, এই প্লেয়ারটাকে গুরুত্ব দেওয়া উচিত। সাকিব শাহরিয়ার নামে রাজশাহীর আরেকজন প্লেয়ার আছে, হয়তো অনেক বেশি রান করেনি, কিন্তু এই প্লেয়ারটা অনেক জায়গায় খুব বেশি খেলার সুযোগ যেহেতু পান না, গুলশান ক্রিকেট ক্লাবেও ছিলেন তিনি, সেখানেও হয়তো খুব বেশি অপরচুনিটি পাননি নিজেকে প্রুভ করার, এবং 4 ডেতেও খুব বেশি রান করারও সুযোগ পাননি। তাকে একটা সময় মনে করা হতো যে বাংলাদেশ ক্রিকেটে ভবিষ্যতে অনেক ভালো ফিউচার হতে পারে। সো ওই জায়গা থেকে এই ছেলেটার কথা ভাবলেও ভাবা যেতে পারে, ভাবা উচিত, কারণ এই ছেলেটাও সিস্টেমের মধ্য দিয়ে এসেছে 15, 17, 19 এভাবেই। চট্টগ্রামের 2জন পেস বোলারের কথা আলাদা করে বলতে চাই, এবং এটা খুব গুরুত্ব সহকারে শুনবেন, কারণ আমার কাছে মনে হয় চট্টগ্রামের এই 2জন পেস বোলার যে কোনো পেস বোলারকে যে কোনো সময় চ্যালেঞ্জ জানানোর মতো অ্যাবিলিটি রাখে। লিফটি পেস বোলার ফাহাদ হোসেন এবং আরেকজন পেস বোলার এনামুল হক আশিক। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা লিগ খেলে বেড়ান। তারা 4 ডেটা যখন খেলেন, তারা বোলিং করলে দেখার জন্য খুব শান্তির একটা ব্যাপার। তারা যেভাবে বোলিংটা করেন, আশিক পেস জেনারেট করেন, ফাহাদের সুইং অন্য লেভেলের। ফাহাদকে এর আগের এনসিএল আমি যখন প্রথম দেখেছিলাম, আমার কাছে মনে হয়েছিল বাবা, এরকম বোলারও বাংলাদেশে এক্সিস্ট করে। সো এই 2জন পেস বোলার, আই ডোন্ট নো কেন এদের নামটা নিলামের মধ্যে ছিল না, কেন সিলেক্টরদের মাথায় এদের নামটা আসে নাই। মানে এই 2জন প্লেয়ারের কথা আলাদা করে বলছি এই কারণেই, এই 2জন প্লেয়ার সবসময় ডিজার্ভ করে ওই তালিকায় থাকা, এবং এই 2জন প্লেয়ারের ঠিকঠাক যত্ন নেওয়া গেলে এরা অনেক ভালো কিছু করতে পারে ইন ফিউচারে। সো এই 2জনের কথা আমি আলাদা করে বলবো, অবশ্যই বলতে চাই। এর বাইরে যদি প্রিমিয়ার লিগের দিকেও যান, প্রিমিয়ার লিগেও কিছু পারফর্মার ছিল যে পারফর্মারদের কথা বলা উচিত, যে পারফর্মারদের হয়তো যদি সুযোগ থাকে তাদের ব্যাপারে ভাবা উচিত। আমি যদি নাম শুরু করি, মইনুল ইসলাম তন্ময় নামে একজন প্লেয়ার ছিলেন, শাইনপুকুরের হয়ে খেলেছিলেন, 11 ইনিংসে 259 রান করেছিলেন। সো তিনি মানে বিপিএল এর নিলামে যে প্লেয়াররা ছিলেন না তাদের মধ্যে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান। সো খুবই ভালো একজন ব্যাটসম্যান। মিনহাজুল আবেদিন সাব্বির ওই একই টিমেরই, তিনিও 9 ইনিংসে 253 মতো রান করেছিলেন, 2টা 50। মোহাম্মদ রাকিব নামে একজন ব্যাটসম্যান ছিলেন পার্টেক্সের, 8 ইনিংসে 208 রান করেছেন। অগ্রণী ব্যাংকের সাথে একটা ইনিংস খেলেছিলেন 80 রানের, মানে নট আউট ছিলেন, খুবই দারুণ একটা ইনিংস ছিল। হাবিবুর শেখ মুন্না নামে একজন প্লেয়ার আছেন, তিনি 9 ইনিংসে 187 রান করেছেন। জাওয়াদ রোয়েনের গল্পটা একটু আলাদা করে বলতে চাই, এই জন্য বলতে চাই কারণ তাকে আমি প্রথম যখন দেখি তখন তিনি সিটি ক্লাবে খেলেন, সিটি ক্লাবের ক্যাপ্টেন ছিলেন। এরপর তাকে আস্তে আস্তে আমি বিপিএলে দেখেছি, এনসিএল 4 ডেতে দেখেছি, এবং তাকে আস্তে আস্তে আমি সব জায়গা থেকে হারিয়ে যেতেও দেখেছি। খুবই দারুণ একজন প্লেয়ার, খুব ভালো অফ স্পিনার, খুবই ভালো ব্যাটসম্যান মিডল অর্ডারের জন্য। তো জাওয়াদ রোয়েনের নামটা আমি বলবো। জাওয়াদ রোয়েন প্রিমিয়ার লিগে অলরাউন্ড পারফর্ম করেছিলেন, ভালো পারফর্ম করেছিলেন। শামীম মিয়া 5টা ইনিংসে ব্যাটিং করে 36 বলে 142 রান করেছিলেন, 9টার মতো উইকেট পেয়েছিলেন। মানে একদম খুবই পারফেক্ট একটা অলরাউন্ডার। গাজী গ্রুপের হয়ে খেলেছিলেন, বোলিংটা এত টাইট বোলিং করেছিলেন, এত সুন্দর চাপ ক্রিয়েট করেছিলেন প্রতিপক্ষের মানে এগেনস্টে, এবং ব্যাটিংটাও খুব ভালো করেছিলেন। ম্যাচ উইনিং ব্যাটিং তার ছিল লাস্ট প্রিমিয়ার লিগে। সো এই 2জন অলরাউন্ডার, জাওয়াদ রোয়েন এবং শামীম মিয়া, স্পেশালি শামীম মিয়া, মানে এই নামগুলোকে থাকা উচিত, কারণ শামীম মিয়া এনসিএল টি-20টা মিস করেছেন, এটা তার দুর্ভাগ্য, আদারওয়াইজ তার এনসিএল টি-20তেও থাকার কথা ছিল। শাহরিয়ার কমল 6 ইনিংসে 131 রান করেছেন,
গাজী আর লিজেন্ডস অফ রূপগঞ্জের এগেনস্টে তিনি দুইটা খুব ভালো ইনিংস খেলেছিলেন। আর শাহরিয়ার কমলকে আমরা সবাই আসলে ট্যাপ টেনিসের জন্য জানি, চিনি, বুঝি। সো বাট তারপরেও গেম বলটাতেও তিনি খুব একটা খারাপ খেলেন না, এবং আবাহনীর হয়ে তিনি ওই দুইটা ইনিংসে, স্পেশালি গাজীর এগেনস্টে যে ইনিংসটা খেলেছিলেন, মানে এটার প্রশংসা যতই বলি না কেন কমই হবে। সো এই প্লেয়ারটাকেও সুযোগ দেয়া যেতে পারে, কারণ তার হাতে অনেক শট আছে এবং তিনি সুযোগ পেলে অনেক ভালো কিছু করার অ্যাবিলিটি রাখেন। সো যদি মনে হয় এই প্লেয়ারটাকে বিবেচনায় রাখতে পারেন। বিশাল চৌধুরী নামে একটা প্লেয়ার আছেন, 6 ইনিংসে 112 রান করেছিলেন। আমি স্পেশালি মনে করতে পারি গুলশানের সাথে তিনি 80+ রানের একটা ইনিংস খেলেছিলেন ওটা। আর বিশালকে আমার মনে পড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স যখন টিমটা ছিল বিপিএল এ, তখন মাস্কোতে প্র্যাকটিস ম্যাচ হতো। আমার স্পষ্ট মনে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসারদের, ওই সময় মুস্তাফিজুর রহমান ছিলেন, আশিকুজ্জামান ছিলেন। সো কুমিল্লার পেসারদেরকে প্র্যাকটিস ম্যাচে বিশাল যেই বড় বড় ছক্কাগুলো মেরেছিলেন, তাদের এগেনস্টে যেভাবে খেলেছিলেন আমার মনে পড়ে এখনো। মুস্তাফিজুর রহমানের এগেনস্টে 3 বলে বোধহয় 2টা ছক্কা মেরেছিলেন, এবং দেখার মতো ছক্কা ছিল। সো বিশাল চৌধুরী অনেক রান হয়তো প্রিমিয়ার লিগে করেননি, ওই পার্টিকুলার একটা ইনিংস আমার চোখে লেগে আছে, এবং ওই প্র্যাকটিসের সময় ওই ইয়াটা। তো আমার কাছে মনে হয় টি-20-র জন্য এই প্লেয়ারটা বেশ ভালো একটা অপশন। সো তার কথা মাথায় রাখা যেতে পারে। শহীদুল ইসলাম নামে একজন প্লেয়ার আছেন পার্টেক্সের, তিনি 11টা উইকেট নিয়েছেন 8 ইনিংসে, এবং একটা ম্যাচে 5টা উইকেট নিয়েছিলেন সম্ভবত ধানমন্ডির এগেনস্টে। সো এই প্লেয়ারটা খুব ভালো একজন স্পিনার, এবং তাকে হচ্ছে বিবেচনা রাখা গেলেও রাখা যেতে পারে। এর বাইরে আমি আরো দুটো নাম বলবো। একটা হলো লিওন ইসলাম, খুব বেশি উইকেট পায়নি হয়তো, কিন্তু গাজী গ্রুপের খেলা এবার প্রিমিয়ার লিগে যারাই দেখেছে সবাই লিওনের কথা আলাদা করে বলবে। এই জন্য বলবে কারণ নতুন বলে লিওন যেভাবে চাপটা তৈরি করেছিলেন প্রতিপক্ষের এগেনস্টে, দারুণ একটা ব্যাপার ছিল। তিনি প্রতিপক্ষকে চেপে ধরেছিলেন, রান দিচ্ছিলেন না একবারই। সো লিওন একটা খুব ভালো অপশন হতে পারেন, কারণ নতুন বলে লিওন খুবই ভালো বলার, এবং অন্যান্য যে কোনো অফ স্পিনারের চাইতে লিওনের স্পিনটা একটু ডিফারেন্ট, এবং লিওনের স্পিনটা বোঝাটাও একটা অনেক বড় চ্যালেঞ্জ ব্যাটসম্যানদের জন্য। স্পেশালি যে ব্যাটসম্যানরা তাকে ফেস করেছে তারা আরো ভালো বলতে পারবে। এবং শাহিন আলমের কথাও বলতে চাই। শাহিন আলমের কথা বলতে চাই এই জন্য কারণ এই ছেলেটার অনেক ম্যাচ খেলার সুযোগ হয় না, অ্যান্ড ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের একজন প্লেয়ার, বিশ্বকাপ জয়ী একজন খেলোয়াড়। সো ম্যাচ খেলার সুযোগ যদি পান, হয়তো নিজেরও ওই কনফিডেন্সটা পাবেন যে তিনি স্টিল খুব ভালো করার অ্যাবিলিটি রাখেন, এবং তার মধ্যে ওই হতাশাটা হয়তো থাকবে না যে কেন তিনি কোথাও সুযোগ পাচ্ছেন না। তো শাহিন আলম একটা অপশন হতে পারেন। এখন এত কিছুর বাইরে দুইজন প্লেয়ারের কথা আমি বলতে চাই, টিমটা মানে খুব ভালো মতো গুছানোর জন্য, এবং লিগটা যাতে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় সেই জন্য। দুইজনই লেগ স্পিনার, একজন মিনহাজুল আবেদিন আফ্রিদি এবং অন্যজন মনিরুজ্জামান মাসুম। দুইজনই লেগ স্পিনার, খুবই ভালো লেগ স্পিনার। আফ্রিদি কতটা ভালো ছিল, আফ্রিদির নাম অবশ্যই আপনারা শুনেছেন যারা ক্রিকেটের খোঁজ খবর রাখেন। কোন লেভেলের স্পিনার ছিল এটা সবাই জানেন। আই ডোন্ট নো আফ্রিদি দিনে দিনে কেন হারিয়ে গেলেন, বাট আফ্রিদি একটা সুযোগ তো অবশ্যই ডিজার্ভ করেন, যেহেতু তার এই টুর্নামেন্টটাতে খেলার মতো একটা অবস্থা আছে। এমনকি মনিরুজ্জামান মাসুম সবসময় দেখতাম, মানে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের নেটে তিনি বোলিং করতেন, প্র্যাকটিস ম্যাচগুলোতে বোলিং করতেন, এবং খুবই ভালো বোলিং করতেন, উইকেট পেতেন। আর নেটে পার্সোনালি আমি মাসুমকে দেখেছি, এবং আমি জানি মাসুমের বল নেটে স্পেশালি খেলাটা কতটা ডিফিকাল্ট। ম্যাচে মাঝে মধ্যে হয়তো পারফরমেন্স একটু এদিক ওইদিক হয়ে যায়, কিন্তু লেগ স্পিনার যেহেতু তিনি, এবং তিনি বাংলাদেশের স্পিন ক্যাম্পগুলোতেও ছিলেন সব সময়, তাকে এই জায়গাটাতে সুযোগ দেওয়া যেতে পারে। এমন হতে পারে যে এই একটা টুর্নামেন্ট দিয়ে তিনি হয়তো এত ভালো কিছু করলেন, তার নামটা আলাদা করে আমরা বলা শুরু করলাম। তো এরকম আসলে অনেকগুলো নাম আছে। আমি যখন নামগুলো বলছিলাম বলতে বলতেই আমার আরো একটা দুইটা নাম মনে পড়ছিল, যে নামগুলো এখন আবার আমি ভুলে গেছি। সো কিছু নাম থাকে যেগুলো নাম আসলে বাদ পড়ে যায়। আই ডোন্ট নো শেষ অবধি টুর্নামেন্টটা হবে কিনা, বা শেষ অবধি কোন প্লেয়াররা খেলবে, কিভাবে টিমটা গুছানো হবে, এটা অ্যাকচুয়ালি সিলেক্টরদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। কারণ টিম যদি 8টা হয় 120 জন প্লেয়ারই খেলতে হবে। বিপিএলেই খেলছেন না অলমোস্ট 85 জন খেলোয়াড়। সো এই প্লেয়ারদের মধ্যে অন্ততপক্ষে তো 50-60 জনকে হয়তো নেওয়ার চিন্তা ভাবনা থাকতেই পারে সিলেক্টরদের। বাট স্টিল আমি একটা কথাই বলবো, এই টুর্নামেন্টটাতে ওই প্লেয়ারদের বেশি সুযোগ দেওয়া হোক যে প্লেয়ারগুলোর অনেক বেশি ম্যাচ খেলার অপরচুনিটি হয় না। কারণ এই ধরনের টুর্নামেন্টগুলোতে ওই প্লেয়াররা যদি খেলার সুযোগ পায়, অন্ততপক্ষে 15টা 20টা প্লেয়ার যদি আমরা পাই, নতুন নাম যদি আমরা পাই যারা ভবিষ্যতে ভালো কিছু করতে পারেন, এবং যারা এই মুহূর্তে অনেক প্লেয়ারকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম, এরকম নাম পেলে তখন গিয়ে হবে টুর্নামেন্টের সার্থকতা। সো অল দ্য বেস্ট। আর আমি যে নামগুলো ভুলে গেছি, যদি আমার কিছু নাম মিস হয়ে থাকে,
আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে মাফ করবেন।